হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এসে গেছি ব্যাংককের লাস্ট ব্লগ নিয়ে। এই ব্লগে আপনাদের দেখাবো যে ব্যাংককের লাস্ট দিনে আমরা কি কি জায়গা ঘুরেছি এবং কোন কোন জায়গা রাখলে আপনাদের ট্যুর প্ল্যানে সুবিধা হবে। যেহেতু এটা লাস্ট দিন ছিল সেজন্য আমরা তাড়াতাড়ি লাগেজপত্র গুছিয়ে সকাল সকাল নেমে গেছিলাম হোটেলের লাউঞ্জে। সেখানে ব্যাগেজগুলো রেখে আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছিলাম। ব্রেকফাস্টে আনলিমিটেড ছিল আর ওটা ছিল কমপ্লিমেন্টারি, সেজন্য ওখানে ভ্যারাইটিস টাইপ অফ ডিশেস ছিল, যেমন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ সব ধরনের ডিশ ছিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ডিমের পোচ ছিল, ভাত ছিল, নর্মাল ভেজ রাইস ছিল, পোলাও ছিল, চিকেন সসেস ছিল, হ্যাম ছিল, স্যুপ ছিল, লুচি আলুর দম যেগুলো থাকে আমাদের বাঙালিদের সেগুলোও পর্যন্ত ছিল। এই যে দেখতে পাচ্ছেন নান ছিল, বিভিন্ন টাইপের স্যালাড আইটেম ছিল, এছাড়া ছিল হচ্ছে স্যুপ, জুস, সব ধরনের আইটেম ছিল। তো যে যেটা খাবে, যেহেতু আর তারপরেই আমাদের গাড়ি আসার কথা ছিল সেজন্য আমরা খুব তাড়াতাড়িতেই খাচ্ছিলাম। এখানে ফ্রুটগুলো ছিল, বিভিন্ন ধরনের ফ্রুটও ছিল, লাস্টে আমরা ফ্রুট নিয়েছিলাম। লাস্ট ডে ব্রেকফাস্টটা আমরা হেভি করেছিলাম, তার কারণ আমাদের দুপুরের খাবারের টাইমটা একটু হেরফের হয়েছিল, যেহেতু আমাদের সাইট সিন ছিল লাস্ট ডেতে, তার জন্য। তো চলুন এবার একটু জুস নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপ অফ জুস আছে। আমি অরেঞ্জ জুসটা এখান থেকে প্রেফার করব, তো অরেঞ্জ জুসটাই আমি নিলাম। এছাড়া এবার চলে আসি ডেজার্টে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম ছিল। এছাড়া যারা ইন্টারেস্টেড বিভিন্ন ধরনের পাফ সেগুলোও ছিল। এটা ছিল আমাদের হোটেলের যে রুমটা ছিল তার ভিউ। তো চলুন এবার আমরা চলে যাই ব্যাংককের প্রথম সাইট সিন। এটা ছিল মার্বেল টেম্পল। এই দিনকে আমাদের 4 হুইলারে যে গাড়িটা প্রোভাইড করা হয়েছিল সেটা ছোট গাড়ি ছিল, যেহেতু আমাদের মেম্বার কম ছিল। আমরা এসআইপি সিস্টেমে এই দিনও ঘুরেছিলাম, কিন্তু মেম্বার ছিল আমাদের সাথে আরও 2 জন, তার জন্য আমাদের 4 জনের একটা 4 সিটারের গাড়ি প্রোভাইড করা হয়েছিল। দেখুন, এটা মার্বেল টেম্পল। এই টেম্পলে এখানে বিভিন্ন ধরনের টেম্পল আছে, সেগুলো সবই বুদ্ধিস্টের। তো মার্বেল টেম্পল হচ্ছে এখানকার মেন আকর্ষণ। ব্যাংককে গেলে অবশ্যই মার্বেল টেম্পলটা আপনারা ভিজিট করবেন, এবং প্রত্যেকটা টেম্পলের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমগুলো ওরাই আপনাদের বলে দেবে। সেই টাইম ওয়াইজ আপনারা সেই জায়গাগুলো ভিজিট করে নিতে পারেন। তো চলুন আমরা মার্বেল টেম্পলের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে যে এন্ট্রি ফি সেটাও আপনাদের যদি এসআইপি সিস্টেমে যান তাহলে আপনাদের আগে থেকেই পেমেন্ট করে রাখতে হবে। এই মন্দিরে ঢোকার জন্য আপনাদের এন্ট্রি ফি ছিল পার হেড 250 ভাট, যা আমাদের ইন্ডিয়ান মানিতে 500 টাকার সমান। এই মন্দিরের আর্কিটেকচারটা অনেকটা নেপালের স্ট্রাকচারে তৈরি। নেপালের রাজাই নাকি শুনেছি এখানে মার্বেল টেম্পলটি তৈরি করেছিলেন। আর বাইরের যে স্ট্রাকচারটি রয়েছে সেটা শ্রীলঙ্কার কিছু মন্দিরের স্ট্রাকচারকে ফলো আপ করে করা হয়েছে। এই মার্বেল টেম্পলের মধ্যেই ছিল গোল্ডেন টেম্পল। এই যে গোল্ডেন টেম্পলে আমরা ভিতরে যাচ্ছি। গোল্ডেন টেম্পল নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল। তো গোল্ডেন টেম্পলে যে বৌদ্ধের মূর্তিটা ছিল সেটা পুরোটাই গোল্ডের ছিল। এখানে 3টে মেন বুদ্ধের মূর্তি আছে, একটা হলো গোল্ডেন টেম্পল, একটা হলো মার্বেল টেম্পল, আর একটা মিনি বুদ্ধা। তো চলুন এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মিনি বুদ্ধাতে আমরা চলে যাই। এই যে মিনি বুদ্ধাতে আমরা চলে এসেছি। এখানে ওখানকার রাজা রানীর যে ছবি আছে সেই ছবিটা এখানে রাখা রয়েছে। এই মিনি বুদ্ধাতে যে আপনাদের যে বুদ্ধদেব আছে তিনি পুরো শুয়ে রয়েছেন। এটাও টোটালটা গোল্ডের উপর ছিল। এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এছাড়া আরও ছোট ছোট অনেক মন্দির ছিল যেগুলো বুদ্ধদেবেরই বিভিন্ন পশ্চারে, সেগুলোতেও আমরা ঢুকেছিলাম। দেখুন এই আরেকটা।
ব্যাংককে এলে আপনারা অবশ্যই দুটো মন্দির অবশ্যই ভিজিট করবেন। তার মধ্যে একটা হলো বিগ বুদ্ধা, ফুকেটে আছে, আরেকটা হলো মিনি বুদ্ধা এবং গোল্ডেন টেম্পল। এই মন্দিরগুলো অবশ্যই আপনারা দেখবেন। যেহেতু আমাদের সময় হাতে কম ছিল, তার জন্য আমরা যেদিনকে ফেরার দিন ছিল সেদিনকেই এই মন্দিরগুলো ভিজিট করেছিলাম। তো চলুন, এবার আমরা চলে এসেছি থাই ম্যাসাজ পার্লার। ব্যাংককে গেলে অবশ্যই থাই ম্যাসাজটা ট্রাই করবেন। ওখানে যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যেতে পারেন। 250 ভাট থেকে ওখানে থাই ম্যাসাজ শুরু হচ্ছে। এরপর আমরা চলে গেছিলাম জেমস গ্যালারি। জেমস গ্যালারিতে বিভিন্ন ধরনের স্টোনের জিনিসপত্র পাওয়া যায়। সেইখান থেকে আমি একটা ইয়াররিংস কালেক্ট করেছিলাম, কিন্তু ওগুলো সবই ছিল অরিজিনাল স্টোনের। আপনারা যদি ওখান থেকে কিনতে চান তো কিনতে পারেন, ওগুলো সবই সার্টিফাইড। এবং ওখানে জেমস গ্যালারিতে ভিতরে যেহেতু ভিডিওটা করতে দিল না, তার জন্য আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। এখানেও এন্ট্রি ফিস 1000 রুপিস ছিল আমাদের ইন্ডিয়ান মানি হিসাবে। আপনারা যখন যাবেন ওখানে গিয়ে সমস্তটা দেখতে পারবেন। ওখানে ভিতরে কিভাবে যে আমাদের যে ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুয়েলারি কিভাবে তৈরি হচ্ছে সেগুলো পুরোটাই ওখানে দেওয়া রয়েছে। এবং ওখানে অনেক লোকজন বসে রয়েছে, তারা বিভিন্নভাবে তৈরি করছে, সেগুলো আপনাদের দেখানো হবে। পুরো ভিতরের সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে, কিন্তু ওখানে ভিডিও করা বারণ ছিল, তাই আমি ভিডিওটি করতে পারি, তার জন্য আমি দুঃখিত। এরপর আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে লাঞ্চ টাঞ্চ করে আমরা চলে গেলাম আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে ব্যাংকক ছেড়ে। ব্যাংককের যে ডং মিয়ং এয়ারপোর্ট সেখানে আমরা চলে গেলাম। আমাদের হোটেল থেকে একটু কিছু দূরেই ছিল, সেই জন্য আমরা ওখান থেকে গাড়ি আমাদের প্রোভাইড করাই ছিল। ওখান থেকে গিয়ে আমরা চলে গেলাম ডং মিয়ংয়ে এবং আমরা রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। এরপরে আমি নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা জিনিস, আপনাদের এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি ব্যাংককের টোটাল ট্যুর প্যাকেজে আমাদের খরচা কত পড়েছিল। ব্যাংককে যে টোটাল ট্যুর প্যাকেজ আমরা করেছিলাম সেটা আমরা নিয়েছিলাম নেপচুন ট্রাভেলস থেকে। আপনারা যদি চান নেপচুন ট্রাভেলসের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। নেপচুন ট্রাভেলস খুব ভালোভাবে আপনাদেরকে গাইড করে ঘোরাবে। যেহেতু আমাদের প্রথম ফরেন ট্রিপ ছিল, তাই জন্য আমরা চেয়েছিলাম দুজনেই যে একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে যেতে। এবার আপনারা নিজেরাও প্ল্যান করে যেতে পারেন ব্যাংককে, সেটাতে অসুবিধা নেই। সেখানে একটা জায়গায় প্রবলেম হচ্ছে, যারা নিজেরা প্ল্যান করছেন তারা অবশ্যই টাইমিংগুলো দেখে নিয়ে যাবেন। কোন সময় কোন মন্দির খোলা থাকে, কোন সময় কোন জায়গায় ভিজিট করলে বেটার হয়, এই টাইমিংগুলো আপনারা অবশ্যই দেখে নিয়ে যাবেন। না হলে কিন্তু আপনারা আর ওই জায়গাগুলো দেখতে পারবেন না। এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়, যারা নিজেরা ট্রাভেল করছে তারা কিন্তু ওই জায়গাগুলো প্রপারলি ঘুরতে পারে না। তার কারণ তারা প্রপার টাইম মেনটেন করে না। আমাদের ইন্ডিয়ার মতো তো ওখানকার জায়গাগুলো নয়, ওখানে সব কিছুই টাইম মেনটেন করে করা হয়। তো অবশ্যই আপনারা যারা একা প্ল্যান করছেন তাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করব যে আপনারা গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে এবং টাইমিংগুলো দেখে নিয়ে আপনারা ট্যুর প্ল্যানিং করবেন। মানে ট্যুরের যে আইটিনারিটা সেটা টাইমিং দেখে নিয়ে করবেন। তো সেকেন্ড ধাপে যেটা আসছে, আমাদের ট্যুর প্যাকেজ যেহেতু দুজনের ছিল, সেই জন্য আমাদের ওখানে ভিসা ছাড়া আমাদের প্যাকেজ লেগেছিল দুজনের 1.5 লাখ টাকা, ঠিক আছে। আর ভিসা নিয়ে আমাদের আরও একটু বেশি, 10,000 টাকার মতো বেশি। এখন যেহেতু ভিসা ফ্রি করে দিয়েছে, তখন তো ভিসা ফ্রি ছিল না, তাই জন্য আমাদের ভিসার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। আর বলে রাখি, ব্যাংককে 3 টাইপের ভিসা হয়। একটা হচ্ছে ই ভিসা, একটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা, আর একটা হচ্ছে আপনি স্টিকার ভিসা। এটা স্টিকার ভিসা আর ই ভিসাটা আপনি অনলাইনে ডকুমেন্টস প্রোভাইড করে নিয়ে যেতে পারেন। আর অন অ্যারাইভাল ভিসাটা আপনাকে এয়ারপোর্টে গিয়ে করতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে অন অ্যারাইভাল ভিসাটাকে আপনারা যতটা পারবেন এড়িয়ে চলবেন, কারণ ব্যাংককে যেহেতু ট্যুরিস্ট রাশ অনেক বেশি, সেই জন্য ওখানে ভিসার যে লাইনটা সেটাও অনেক বেশি পড়ে। ইমিগ্রেশনের যে লাইনটা, আপনি যখন নামবেন ফ্লাইট থেকে, ইমিগ্রেশন করার পরে যে ভিসার প্রসেসিংয়ের যে লাইনটা পড়ে সেটা অতিরিক্ত বেশি, এবং ওখানে অনেকেই ভুলভাল চার্জ করে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এটাই সতর্ক করব যে আপনারা যখনই ব্যাংকক ট্রাভেল করবেন অবশ্যই আগে থেকে ই ভিসা বা স্টিকার ভিসাটা করে যাবেন। আর সেকেন্ডলি, এই ভিসার চার্জ পড়ে
যদি আপনি অনলাইনে আগে থেকে আবেদন করে যান তাহলে আপনার চার্জ পড়বে 4000 রুপিস, ঠিক আছে, ইন্ডিয়ান মানিতে আমি বলছি। আর যদি সেটা ওখানে গিয়ে অনারাইভেল করেন তাহলে কিন্তু ওটা 5500 টাকা পড়বে। অনারাইভেল ভিসার চার্জ সবসময় বেশি হয়। আর এবার আসি থার্ড পয়েন্টে। আমাদের যে হোটেলগুলো আমরা বুক করেছিলাম প্রত্যেকটাই ছিল 4 স্টার হোটেল। এবার ওখানে আপনি যদি চান 2 স্টার 3 স্টার নিজেরা যদি প্ল্যান করেন তো করতে পারেন, কিন্তু ওখানে একটাই প্রবলেম যে 2 স্টার 3 স্টার হোটেলগুলোতে অনেক সময় ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুব একটা সেফলি নয়। সেই জন্য আমি তো আপনাদের সাজেস্ট করব যে আপনারা যখনই যাবেন কোনো 4 স্টার ভালো রেটিংয়ের হোটেল দেখে যাবেন। আমাদের যে দুটি হোটেল ছিল, দুটি হোটেলের ডিস্টেন্সই ছিল খুবই সামনে। যেমন ফুকেটের যে প্যাটং বিচ ছিল তার সামনে ছিল আমাদের ফুকেটের হোটেল, সেই জন্য ওই হোটেলের চার্জও আমাদের বেশি পড়েছিল। এবং আমরা যে সেকেন্ড হোটেলটা নিয়েছিলাম ব্যাংককে, সেই হোটেলটা ছিল হোটেল রামাদা। সেটা ছিল পুরো ব্যাংককের যে মেন সেন্টার অফ অ্যাট্রাকশন, যে বাজার, ব্যাংককের বাজার বলুন, ব্যাংককের শপিং মল বলুন, সব কিছু ওখান থেকে সামনে। সেই জন্য সেটারও চার্জ আমাদের অনেক বেশি পড়েছিল। তাও আমি চার্জগুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, আপনারা যদি চান অন্য হোটেলও দেখতে পারেন। তবে আমি রামাদাকে সাজেস্ট করব। রামাদা কিন্তু খুব ভালো একটা হোটেল, যেটার পাশে আপনি অনেক বাঙালি হোটেল পেয়ে যাবেন। যদি আপনাদের খাওয়া দাওয়ার প্ল্যানিং ওটার সাথে অ্যাটাচ না থাকে, আপনি যদি কোনো এজেন্সির সাথে যান, তার সাথে যদি খাওয়া ফুড প্যাকেজিংটা আপনারা না নেন, নিজেরা যদি ঘুরতে চান, খেতে চান, তাহলে অবশ্যই রামাদাতে থাকবেন। ওদের বিহেভিয়ারও ওয়েল বিহেভ, এবং ওরা প্রত্যেকটা হোটেলে কিন্তু আপনাকে প্রথমেই একটা ক্লিনিং চার্জ দিয়ে দিতে হবে। যদি আপনার কোনো রকম কোনো ক্ষতি হয়, কোনো কিছু ড্যামেজ হয়, তার জন্য আপনাদের আগে থেকে একটা চার্জ দিয়ে দিতে হয়। সেটা হচ্ছে 1500 ভাট, মানে ওই ধরুন আমাদের ইন্ডিয়ান মানিতে 3000 টাকার মতো, ঠিক আছে। সেটা ব্যাংককেও দিতে হয় এবং ফুকেটেও দিতে হয়, সব জায়গায়। ব্যাংককে যে কোনো, থাইল্যান্ডের সব হোটেলেই এটার নিয়ম আছে। এবার আসি আমাদের যে খরচা হয়েছিল হোটেলে, সেই হোটেলের পার নাইটে আমাদের 5500 রুপিস করে লেগেছিল। এবার আপনারা যদি মনে করেন যে আরও বড় হোটেলে থাকবেন, তার চার্জ আলাদা হবে। আর আমরা যেহেতু প্যাকেজ সিস্টেমে গেছিলাম, আমাদের টোটালটাই প্যাকেজের মধ্যে ধরে নেওয়া হয়েছিল। এবার আপনি যদি আলাদা করে হোটেল বুক করেন, হতে পারে সেটার ক্ষেত্রে বেশি লাগতে পারে। আমাদের যে ব্যাংককের হোটেল রামাদা ছিল ওটা আমাদের একটু বেশি পড়েছিল, কিন্তু ফুকেটের হোটেলটা 5500ই পড়েছিল। ব্যাংককের যে হোটেলটা ছিল সেটা আমাদের মোটামুটি 8000 থেকে 9000-এর মধ্যে পড়েছিল। এবার ওটা ডিপেন্ড করছে আপনার সিজনাল, কোন সিজনে যাচ্ছেন। আমরা যেহেতু সিজনে গেছিলাম, তাই জন্য আমাদের হোটেল প্রাইসগুলো এবং গাড়ি প্রাইসগুলো অনেকটাই বেশি ছিল। কিন্তু আপনারা যদি অফ সিজনে যান তাহলে এই প্রাইসগুলো অনেকটাই ডাউন হয়ে যাবে। এবার আসি থার্ড পয়েন্টে। আমরা যে হোটেল থেকে যে সমস্ত গাড়ি করে সাইট সিন করেছিলাম, একদিন বাসে করে গেছিলাম যেটা সাফারি ওয়ার্ল্ডে, আর বাদবাকি দিন আমরা গাড়ি করে ঘুরেছিলাম। তো এই সমস্ত গাড়ি ট্রাভেলের যে আমাদের খরচা পড়েছিল সেগুলো ছিল 10,000 রুপিস পার প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে। তো আপনারা যদি এসআইপি সিস্টেমে না গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আরও বেশি পড়বে। তার কারণ যদি পার্সোনাল গাড়ি নেন তাহলে ওদের চার্জেসটা আরও বেশি হয়। আমাদের এক একটা ট্যুরে মোটামুটি ধরুন 10,000-এর ওপরই লেগেছিল, যেগুলো ধরুন বেশি ডিস্টেন্সে। যেগুলো কম ডিস্টেন্সে ওগুলো ধরুন 5,000 মতো লেগেছিল, আমি দুজনের হিসাবেই বলছি। কিন্তু এইটাই যদি আপনারা প্রাইভেটে বুক করেন তাহলে কিন্তু ওটার প্রাইস আরও বেশি হয়ে যাবে। এবার নেক্সট চলে আসি সাইট সিনে যতগুলো জায়গায় আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছিল, সেই সমস্ত টিকিটের প্রাইসও কিন্তু আমরা ট্রাভেল এজেন্সিকে প্রোভাইড করে আগে থেকে দিয়েছিলাম। কিন্তু ফুকেটে যখন আমরা গেছিলাম, ফুকেটের যে আমরা জাহাজে উঠেছিলাম, সেই জাহাজের যে প্রাইসটা সেটা কিন্তু ওর সাথে অ্যাড ছিল না। সেটা আমাদের ওখানে গিয়ে পেমেন্ট করতে হয়েছিল, এবং ওখানে যে ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি সেটাও আমাদের দিতে হয়েছিল। সেটা আগে থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এবার আপনি যদি ওখানে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করেন, আপনারা যদি ওখানে কোনো রকম কিছু খাওয়া দাওয়া নিজেরা যা কিছু করবেন সেগুলোর আলাদা খরচা। ওয়াটার অ্যাক্টিভিটি বলে রাখা ভালো, ওয়াটার অ্যাক্টিভিটি করতে গেলে আমাদের ইন্ডিয়ান মানিতে ওগুলো মিনিমাম 5000 থেকে স্টার্ট হচ্ছে। স্কুবা ডাইভিং বলুন বা আপনারা ওয়াটারে যে স্নর্কলিং বলুন, যে কোনো কিছু। স্কুবা ডাইভিং তো 15,000 রুপিস,
আর বাদবাকিগুলো আর একটু কম, কায়াকিং বলুন, এগুলো একটু কম হয়। এবার আমি বলি ফ্লাইট খরচা। আমাদের যেহেতু কলকাতা থেকে ফ্লাইট ডিরেক্ট ছিল, তার জন্য ফ্লাইটের খরচাটা আমাদের তুলনামূলক কম পড়েছিল। আর আপনারা যদি ফ্লাইট ফেয়ারটা মিনিমাম 6 মান্থস আগে বা 5 মান্থস আগে কেটে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ফ্লাইট ফেয়ারের দামটা অনেকটাই কম হবে, যেটা আমরা করেছিলাম। আমরা মিনিমাম 5 মান্থস আগে কেটে রেখেছিলাম টিকিটগুলো, সেই জন্য আমাদের কিছুটা কম হয়েছিল। তাও আমাদের দুজনের মিলিয়ে আমাদের টোটাল যে ফ্লাইট ফেয়ার হয়েছিল সেটা ছিল 62,000 মতো। এবার আমি বলি, আমাদের ডিরেক্ট কলকাতা থেকে কোনো ফুকেটের ফ্লাইট ছিল না, তার জন্য আমাদের ব্যাংককে লে ওভার করতে হয়েছিল। সেই জন্য যে লে ওভারের যে ফ্লাইটটা যেটা 3-4 ঘন্টা লে ওভার করেছিল, ওই ফ্লাইটের ফেয়ার ছিল 9,000 করে। এবার আসার যে ফ্লাইটটা ছিল সেটা যেহেতু ডিরেক্ট ব্যাংকক থেকে ছিল, সেটার ক্ষেত্রে আমাদের কিছু ডিসকাউন্ট ছিল, সেটা 8,000 কি 8,500 মতো ছিল। এবার আপনারা যে টাইমে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে কি আপনাদের ফ্লাইটের ফেয়ার কীরকম হবে। তো এই প্যাকেজগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার আপনারা যদি যারা ইন্টারেস্টেড যেতে, তারা সমস্ত কিছু এইভাবে ফলো আপ করে গেলে আপনারা যেতে পারেন। না হলে আপনারা যদি নিজেরা প্ল্যান করেন, তাহলে অবশ্যই যেটা বললাম টাইমিংগুলো অবশ্যই দেখে নিয়ে যাবেন। তো আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।